এই পরি কি ব্যাপার বলতো? সব জায়গায় এক দেশ এক নির্বাচন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পোস্টার অ্যাড দেখতে পাচ্ছি। কিছু কি বিশেষ ব্যাপার ঘটতে চলেছে? আরে ওই খবরটা শুনিসনি? আরে ওই যে আগেরবার বললাম না, 18 থেকে 22 সেপ্টেম্বর ধরে চলবে সংসদের অধিবেশন। তা সেই সংসদের অধিবেশনেই তো আসতে পারে এক দেশ এক ভোট বিল। আর এই জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা কমিটি গঠিত হয়েছে, যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নীতি বাস্তবায়িত করা যাবে কিনা সেটা খতিয়ে দেখবে। কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ব্যাপারটা ঠিক কি? বলবো সব বলবো, কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে আগ্রহী তারা আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আরও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও। বর্তমানে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট ও লোকসভার ভোট তো আলাদা আলাদা সময় হয়ে থাকে, কিন্তু এই এক দেশ এক ভোট এই নীতি চালু হলে একটা সময়ই মানুষ কেন্দ্র ও রাজ্যের শাসক দল বেছে নিতে পারবেন। তাহলে লোকসভা আর বিধানসভার ভোট গ্রহণ একসাথেই হবে। তাতে সুবিধাটা কি হবে? দেখ, সুবিধা বলতে এটাতে মনে করা হচ্ছে যে এই এক দেশ এক ভোট বিধি চালু করা হলে আলাদা আলাদা নির্বাচনের জন্য যা খরচ হয় সেটা সঞ্চয় করা যাবে। আরেকটা সুবিধে হলো ভোটের কারণে সরকারি কর্মচারীরা ব্যস্ত থাকেন, তাতে তাদের অনেক সময় নষ্ট হয়। একবারে ভোট হলে এই আধিকারিকদের কর্মক্ষমতা বাড়বে। এছাড়া আইন কমিশনের মতে লোকসভা ও বিধানসভার একসাথে নির্বাচন হলে ভোটের হারও বেড়ে যাবে। আর কি কি অসুবিধা ঘটতে পারে? এতে রাজ্যের বিরোধী দলগুলোর আশঙ্কা যে এই নীতি কার্যকরী হলে তাদের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। একই সাথে যদি লোকসভা আর বিধানসভার ভোট হয় তাহলে জাতীয় স্তরের বিষয়গুলোকে যতটা প্রাধান্য দেওয়া হবে, স্থানীয় অসুবিধাগুলোকে ততটা প্রাধান্য দেওয়া হবে না। তাছাড়া ভোটের প্রচার আর বাদবাকি খরচ যা হবে তাতে জাতীয় স্তরের সাথে পেরে উঠবে না স্থানীয় রাজনৈতিক দলগুলো। এই দেখ, একটা লিঙ্ক এখানে দিলাম, একটু দেখি সেই লিঙ্কটাতে অনেকটা ডিটেল পাবি। বন্ধুরা, তোমরাও দেখো। এর আগে একটা ভিডিওতে যেখানে কেন্দ্রীয় সরকারের আনা নতুন ইলেকশন কমিশন বিলের কথা বলেছিলাম, মনে আছে? আচ্ছা, আমি সবার সুবিধার জন্য ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম আরেকবার। তো সেই বিল অনুযায়ী নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় আর থাকবেন না প্রধান বিচারপতি। এর ফলে নির্বাচন প্রক্রিয়ার বেশিরভাগ ক্ষমতাই রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের ওপর। আবার যদি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রক্রিয়া চালু করা হয় তাহলে রাজ্যের বিভিন্ন মুখ্য ও ছোট ছোট রাজনৈতিক দল এবং তাদের মতামতকে একদমই প্রাধান্য দেওয়া হবে না। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আচ্ছা, এই ধারণাটা এলো কোথা থেকে? মানে আগে কোনো দেশে কি এরকম ভোট হয়েছে? অনেকের মতে এই নীতির প্রবক্তা ইউরোপ মহাদেশ, এবং এই মহাদেশের অন্তত 7টা দেশে এই প্রক্রিয়ায় ভোট হয়ে থাকে। বন্ধুরা, আমি এবার কিছু ইনফরমেশন দিচ্ছি যা তোমাদের জেনারেল নলেজও বাড়াতে সাহায্য করবে। মধ্য ইউরোপের জার্মানিতে প্রথম এই প্রক্রিয়ায় সংগঠিতভাবে ভোট হয়েছিল, আর এখন স্পেন, স্লোভেনিয়া, আলবেনিয়া, পোল্যান্ড এবং বেলজিয়ামে এই ফর্মুলায় ভোট হয়ে থাকে। হাঙ্গেরিও এই প্রক্রিয়া অবলম্বন করেছে যবে থেকে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সুইডেনও সমস্ত গুরুত্বপূর্ণ ভোট গ্রহণ একসাথে করছে, যদিও এই ফর্মুলা তারা পুরোপুরি মেনে নেয়নি। আর ইউরোপের থেকে উদ্বুদ্ধ হয়ে আফ্রিকা ও এশিয়া মহাদেশের কিছু কিছু দেশ এই পদ্ধতি অবলম্বন করছে, যেমন দক্ষিণ আফ্রিকা আর ইন্দোনেশিয়া। কিন্তু ভারতে কি এর আগে এরকম ভোট হয়েছে? যদিও ভারতীয় সংবিধানে এরকম ভোট গ্রহণের উল্লেখ নেই, কিন্তু স্বাধীনতা লাভের পর ভারতে 1952 থেকে 1967 সাল পর্যন্ত 4টে নির্বাচনে একসাথে লোকসভা ও বিধানসভার ভোট হয়েছিল। পক্ষে বিপক্ষে কারা কি বলেছেন? দেখ, মত পার্থক্য তো যে কোনো বিষয়েই থাকে, এখানেও রয়েছেই। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ বলেছিলেন, আমাদের মতো দেশে যেখানে সম্পদ খুব বেশি নেই সেখানে সম্পদ সুষ্ঠুভাবে ব্যয় করতে হবে। সব মিলিয়ে ভারতের মতো একটা দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়, এটা ভারতবর্ষের সামর্থ্যের বাইরে। আবার এই যুক্তির পাল্টা প্রশ্ন হেনেছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও নির্বাচন বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী। ধরে নেওয়া যাক 28টা রাজ্য বিধানসভা আর লোকসভার নির্বাচন একসঙ্গে করানো হলো। সংসদীয় গণতন্ত্রের নিয়মে সেই সরকারগুলো চলবে যতদিন তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিন।
কিন্তু তার আগে যদি কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায় সেক্ষেত্রে কি হবে? 5 বছরের বাকি সময়টায় কি সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে না? এই প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কি বক্তব্য? 2014 সালে ক্ষমতায় আসার পর একসঙ্গে নির্বাচনের কথা বলা হয়েছিল এবং 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই নীতি চালু করার জন্য তিনি তৎপর হন। তবে 2018 সালে আইন কমিশন জানায় যে অন্তত 5টা সংবিধান সংশোধন করেই এই বিধি চালু করা যাবে। আর এখন কি বলছে নির্বাচন কমিশন? 2022 সালে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রা জানান যে একসাথে নির্বাচন করতে কোনো সমস্যা নেই কমিশনের, তবে সেক্ষেত্রে সংবিধান সংশোধনের দরকার এবং সেই সিদ্ধান্ত নিতে পারে সংসদ। অবশ্য এই নিয়ম কতটা কার্যকরী তা জানার জন্য আইন কমিশন 2022 সালের ডিসেম্বরে প্রত্যেকটি রাজনৈতিক দল, শিক্ষাবিদ, আমলা, নির্বাচন কমিশন এবং বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চেয়েছিল। কারা বিরোধিতা করেছে? বিভিন্ন রাজনৈতিক দল যেমন আপ, শিবসেনা, তাদের মতে জোর করে কারো মতামত না নিয়ে এই বিধি লাগু করার চেষ্টা হলে প্রতিবাদ হবে। এছাড়া বিরোধিতা করছে ইন্ডিয়া জোটের জেডিইউ, সমাজবাদী পার্টি এবং আরএলডি। ফলাফল তাহলে আমরা সংসদের অধিবেশনের পরেই জানতে পারবো। সেটা তো জানা যাবেই। দেখা যাক দেশের জনগণ কি চান। গণতন্ত্রে বিশ্বাস রাখতে হবে আর দেশের বেশিরভাগ জনগণ যা রায় দেবে সেটাই মেনে নিতে হবে। তোকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই নীতি কি গ্রহণ করা উচিত নাকি না, সেটা আমাদের কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর হ্যাঁ, কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে জানতে চাইলে সেটাও আমাদের বলতে ভুলো না কিন্তু। তোমাদের উৎসাহই আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলার চলার পথকে সুগম করবে, তাই পাশে থাকতে ঝটপট লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলো তো দেখি। আজ তাহলে আসি, সবাই খুব 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 ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।